সব শব্দ অর্থ এগুলো বলেছিল। আচ্ছা আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো বলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখুন শব্দ অর্থের মধ্যে এই প্রথমে হচ্ছে পাইরেক্সিয়া। পাইরেক্সিয়ার মানে একটু ঢুকি পড়ো। পাইরেক্সিয়া মানে জ্বর। পাইরেক্সিয়া মানে জ্বর। পাইরেক্সিয়া মানে জ্বর। জ্বর সাধারণত ছোট বাচ্চাদের যেমন 100 না হলে আমরা তাদেরকে জ্বর ধরি না। ছোট বাচ্চাদের 100 টেম্পারেচার হলে আমরা মনে করি যে জ্বর হয়েছে। বড়দের ক্ষেত্রেও 100 নিচে আমরা কোনো প্যারাসিটামল বা এই জাতীয় কোনো ওষুধপত্র দিব না। এইটা একটু মনে রাখতে হবে। জ্বরের ব্যাপারটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে জ্বর কিন্তু কোনো রোগ না। জ্বর হচ্ছে অন্য রোগের উপসর্গ আর কি। জ্বর হচ্ছে অন্য রোগের উপসর্গ আর কি। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, জ্বালার কি ওষুধ দেওয়া আছে? জ্বালার কোনো ওষুধ দেওয়া আছে? হ্যাঁ, ওই রুগীর বাড়ি তো দুর্গাপুর। তা আপনি চাঁদখালি বলছেন যে? হ্যাঁ, আপনি তাহলে ওই যে ভোল্টারিন ডুস আছে, ভোল্টারিন ডুস মলদদ্দি ব্যবহার করতে হয়। ওই ডুসটা ব্যবহার করতে বলেন মলদদ দিয়ে। হ্যাঁ, ওইটাই করতে হবে আর কি। ওইটা ছাড়া আর ব্যথার কোনো ওষুধ নাই। না, বলেছিলাম যে যদি প্রচণ্ড বেশি যন্ত্রণা হয় বা খুব জ্বর আসে বা খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে, তাহলে হয়তো বা ব্যান্ডেজটা খোলা লাগবে। যদি সামান্য একটু অর্ধেক ব্যথা হয়, আঙুলগুলো নাড়াতে বলেন, তাহলে বোধহয় ওটা খোলা ঠিক হবে না। তাহলে আপনি যন্ত্রণার জন্য আপাতত একটু ওষুধ দেন, ওই ভোল্টাইন সাপোজিটরি মলদদ্দি ব্যবহার করতে লাগেন। 5 দিন 5টা করেন, তারপরে দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা, তাহলে আমরা সাধারণত জ্বর বলি 100 না হলে আমরা জ্বর বলবো না। সেক্ষেত্রে যদি এরকম কোনো রোগী আমাদের কাছে আসে, তাহলে আমরা জ্বরের ট্রিটমেন্ট দেওয়ার একটা নিয়ম আছে। ট্রিটমেন্ট দেওয়ার জ্বরের নিয়ম হচ্ছে যে তোমরা আগে জ্বর কমে এমন ওষুধপত্র ব্যবহার করো। যেমন জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করতে। প্যারাসিটামল যেটা বাজারে যে নামে পাওয়া যায়, সে নাপা, এইস, এনোভা যে নামে পাওয়া যায়, পল প্লাস, সেই নামে একটা ওষুধ আমরা দিতে বলি। এটা সাধারণত 2 দিন বা 3 দিন দিতে হবে। দেওয়ার পরে যদি জ্বর সেরে যায় ভালো, যদি না সারে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি আর কি। কিংবা জ্বরটা কেন আসতেছে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আর কি। সেটা বুকে এক্সরে করতে পারি, রক্ত পরীক্ষা করতে পারি। আনুষঙ্গিক যদি আর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা সেটাও দেখি আর কি। এইগুলো মোটামুটি জ্বর সম্পর্কে একটু জানতে হবে আর কি। এইগুলো শব্দ অর্থের মধ্যে এইভাবে জ্বরগুলো আসে। আমরা জ্বরের নাপা ট্যাবলেটটা দিনে 4টি পর্যন্ত খাওয়ানো যায়। তবে এর একটা নাপা ট্যাবলেট বা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানোর কিন্তু একটা সত্য আছে। কি বলতেন হাবিবুর সত্যটা? এর একটা সত্য আছে, কিন্তু সত্য হচ্ছে তুমি একটা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াইয়ে আধা ঘন্টার মধ্যে যদি জ্বর না কমে আরেকটা খাওয়াতে পারবে না। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা
দেরি করে তারপরে তুমি আর একটা খাওয়াতে পারো, খাওয়ানো যাবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিয়মটা হচ্ছে তাই যে তুমি একটা খাওয়ানোর পরে যদি আধা ঘন্টার মধ্যে জ্বর না কমে তুমি আরেকটা খাওয়াতে পারবে না, কমপক্ষে 4-5 ঘন্টা দেরি করে তোমার খাওয়াতে হবে। তারপরে ধরো জ্বরের পরে আছে গল ব্লাডার। গল ব্লাডার আমাদের আলাদা কিরাস আছে, তারপরে আমরা গল ব্লাডার শুধু একটুখানি বলি। গল ব্লাডারের বাংলা হচ্ছে পিত্তথলি। পিত্তথলির 3টা পার্ট আছে, হেড, নেক আর বডি। গল ব্লাডারের 3টা পার্ট আছে, হেড, নেক আর বডি। এই 3টা হচ্ছে গল ব্লাডারের অংশ আর কি। গল ব্লাডারের লিভারের নিচে থাকে, লিভারের অংশ লিভারের গায়ে থাকে আর কি, পিত্ত থলি আর কি, পিত্ত জমায় রাখে আর কি ওইখানে। তারপরে আছে টিপ অফ দ্য টাং। টিপ অফ দ্য টাং মানে অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ। এইটা আমরা কি করি বলো দিন? একদাগ। টিপ অফ দ্য টাং মানে কি? জিহ্বার অগ্রভাগ। এর কাজ কি? টেস্ট বার্ড থাকে। আমরা সাধারণত খাদ্যদ্রব্য স্বাদ বোঝার জন্যে জিহ্বার অগ্রভাগ ব্যবহার করি। আছে আছে আছে, অত তোমাদের জানতে হবে না। তারপর আছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে বেশি পালস রেট বা বেশি হার্ট রেট। 100-র উপরে গেলে তাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, আর 60-এর নিচে আসলে বলি ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়াটা তোমাদের ভিতরে নাই, এটা ট্যাকিকার্ডিয়া আছে। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে পালস রেট যদি কোনো কারণে 100-র উপরে যায় বা হার্ট রেট যদি 100-র উপরে যায় তাহলে আমরা তাকে ট্যাকিকার্ডিয়া বলি। জ্বর হলে বাড়তে পারে, ধরো ছুটলে বাড়তে পারে, টেনশানে বাড়তে পারে, হার্টের রোগ হলে বাড়তে পারে। ঠিক আছে? এই সমস্ত কারণে এসবগুলো বাড়তে পারে আর কি। ব্র্যাডিকার্ডিয়াতে 60-এর নিচে যদি আসে তাহলে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া বলে। তারপরে হচ্ছে পলিউরিয়া। পলিউরিয়া মানে ঘন ঘন প্রস্রাব হয়। এটা সাধারণত ডায়াবেটিসই হলে হয়, কিন্তু ডায়াবেটিস ছাড়াও আরও অনেক কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে। ধরো কালকে পরীক্ষা আছে, টেনশানে কিন্তু প্রস্রাব বাড়ে। উদ্বেগ, উৎকণ্ঠা, কোর্টে সাক্ষী দিতে যেতে হবে, এই সমস্ত ভয় ভীতিতে হলে, ভয় ভীতি, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, এসবগুলো হলে কিন্তু হয়, প্রস্রাব বাড়ে আর কি। তারপর আছে ওয়ার্ম। ওয়ার্ম মানে হচ্ছে হ্যাঁ কৃমি। কৃমি WARM, ওয়ার্ম। ওয়ার্ম মানে কৃমি। কৃমি কয় প্রকার? গোলা কৃমি বা রাউন্ড কৃমি, টেপ ওয়ার্ম, তারপরে হুক ওয়ার্ম, তারপরে হচ্ছে পিন ওয়ার্ম। কৃমি অনেকগুলো আছে। তারপরে না বোধহয় এইগুলোই, রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, আরটা কি ওয়ার্ম বললাম? রাউন্ড, হুক, পিন ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম, ফিতা কৃমি। ও থ্রেড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, সুতা কৃমি, ফিতা কৃমি, এইগুলোই। বক্রাকার কৃমি, হুক হচ্ছে হুক ওয়ার্ম মানে বক্রাকার কৃমি, গোলাকার কৃমি। পিন ওয়ার্ম মানে হচ্ছে ছোট ছোট কৃমি,
এপ ওয়ার্ম মানে ফিতা কৃমি, থ্রেড ওয়ার্ম মানে সুতা কৃমি, এইসবগুলো ওষুধ। কি কৃমির নাম মনে থাকবা না থাক, ওষুধের নামটা মনে রাখলে হলো। অ্যালবেন্ডাজল আর মেবেন্ডাজল এটা সাধারণত আমরা ব্যবহার করি এখন। অ্যালবেন্ডাজল হলে সিঙ্গেল ট্যাবলেট, আর মেবেন্ডাজল হলে 6টা ট্যাবলেট, সকালে একটা রাতে একটা, সকালেরটা রাতে একটা, 3 দিন। এটা হচ্ছে যদি তোমার অ্যালবেন্ডাজল হয়, ট্যাবলেট অ্যালবেন ডিএস, এটা এখন নিয়ম হয়েছে পরপর 3 দিন 3টি, ঠিক আছে? অ্যালবেন, আরেকটা আছে মেবেন্ডাজল ট্যাবলেট সোলাস, এটা হচ্ছে 100 মিলিগ্রাম, সডা, সকালে একটা রাতে একটা, 3 দিন ভরা পেটে। অ্যালবেন্ডাজল বোধ হয় 400 মিলিগ্রাম, সম্ভবত অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রামের ট্যাবলেট, আর মেবেন্ডাজল আছে 100 মিলিগ্রামের ট্যাবলেট। সোডা খেতে হবে, হ্যাঁ। কৃমির পরে হচ্ছে নসিয়া। নসিয়া মানে কি? বমি বমি ভাব। এটা সাধারণত বেশি হয় কাদের? গর্ভবতী মহিলাদের বেশি হয় বমি বমি ভাব। আর যাদের গ্যাসের দোষ আছে, গ্যাসের রুগী যারা, বা অনেকক্ষণ খালি পেটে থাকে যারা, তাদের এরকম বমি বমি ভাব আসতে পারে আর কি। এটা তাছাড়া ডেলিভারির আগ পর্যন্ত হতে পারে, 2 মাস থেকে 1.5 মাস থেকে শুরু হয়, কারোর ডেলিভারির আগ পর্যন্ত হয়, যত কৃমির ওষুধ খাওয়া হয়, ব্যথার বমির ওষুধ খাওয়া না কেন। অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধামন্দা। ক্ষুধামন্দা হওয়ার একটা কারণ হচ্ছে গ্যাস্ট্রিক আছে, তারপরে হচ্ছে যদি পেটে গ্যাস বেশি হয়, কনস্টিপেশন হয়, পায়খানা বন্ধ হয়ে যায়, পায়খানা যদি না হয়, তাহলে তাদের এই ক্ষুধামন্দা ভাবটা আসে। ক্ষুধামন্দা ভাবটা আসে, মুখে রুচি থাকে না। যেমন জ্বরের রুগীদের মুখে রুচি থাকে না, এই যে করোনা ভাইরাসের রুগীরা হলে এদের মুখে রুচি থাকে না, যে কোনো জ্বর হলে তাদের মুখে রুচি থাকে না, মুখে তিতি লাগে, যা খায় তাই বলে যে তিতি লাগদিস। তখন আমরা কি খাতে দিই বলো দিন? এই তিতি ভাব কাটানোর জন্য কি খাতে বলি? পেয়ারা খাবে, টক জাতীয় জিনিস খাবে, হ্যাঁ। আর হচ্ছে আমরা মুখে জিঙ্ক ট্যাবলেট খাতে দিই। জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক বি ট্যাবলেট 3 বেলা 3টা খেলে মুখে রুচি আসে, বা মুখে এটা পেয়ারা, আমলকি এগুলো চাবাই রস খেলে মুখের ভাব চলে আসে আর কি। আর খেলে, যে কোনো খাবার খেলে তোমাদের আস্তে আস্তে খাবারের রুচি বাড়ে আর কি। তুমি যদি রুচি হচ্ছে না বলে না খেয়েই থাকো, তাহলে রুচি হচ্ছে না বলে যদি না খেয়েই থাকো, তাহলে ক্ষুধামন্দা হয়ে যাবে। ক্ষুধামন্দা হলে খেতে হবে, জোর করে হলেও খেতে হবে। অ্যানোরেক্সিয়ার পরে আছে স্পুটাম। স্পুটাম মানে ফুটু না, কাশি, লালাও ঠিক না, লালা হচ্ছে স্যালাইভা। স্পুটাম মানে কাশির দিয়ে আমরা যেটা বাইরে নিয়ে আসি, কাশি দিয়ে যেটা আমরা বাইরে নিয়ে আসি আর কি, কফ, সেটা স্পুটাম। এটা কি কাজে লাগে? টিবি পরীক্ষা করার জন্য লাগে, অনেক সময় আমরা অন্য জীবাণু আছে কিনা তা পরীক্ষা করার জন্য লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা টিবি পরীক্ষার জন্য এটা ব্যবহার করি আর কি। এগুলো মোটামুটি তোমাদের শব্দার্থ।
তারপরে সংক্ষেপে উত্তর দেখো। সত্য মিথ্যা তোমরা দেখিনি, ওসব দেওয়া রয়েছে। হ্যাঁ, পানি শূন্যতার প্রথম তো নর্মাল ছিল, এটা মিথ্যে কথা, মিথ্যা। লেখো তাহলে, লিখে নাও, তোমাদের বইতে লেখা আছে না? উত্তর লিখে নাও। হান্নিয়া হলে আপার লিমিট পাওয়া যাবে, সত্যি। অ্যাপেন্ডিসাইটিস হলে মারপিস সেন্ট পজিটিভ হবে, এটা মিথ্যা। ম্যাকবার্নিস পয়েন্ট পজিটিভ হবে। অ্যাপেন্ডিসাইটিসে বাম পাশে ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা হয়, মিথ্যা, ডাইন পাশে হয়। মোটা মহিলাদের কোলিসিস্টাইটিসের সম্ভাবনা বেশি, সত্যি। 35 থেকে 40 বছর মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয়, সত্যি। চোখের জন্য অ্যাসিডের চাইতে চুন বেশি ক্ষতিকর, আসলে দুইটাই ক্ষতিকর। আসলে অ্যাসিডের, চোখের জন্য অ্যাসিডের চাইতে চুন বেশি ক্ষতিকর, মিথ্যা। এই জন্যই, কারণ চুনের চাইতে অ্যাসিড আরও খারাপ, বেশি, মিথ্যা। কিডনি ও হার্টের অসুখে প্রথমে ইডিমা হয় পেটে ও পিঠে, মিথ্যা। কাশির সাথে রক্ত যায় হেমাটোমিস ম্যালিন হলে, মিথ্যা। অধিক ধূমপান করলে যক্ষ্মা রোগ হয়, মিথ্যা। কনজাংটিভিটিস হলে নর্মাল স্যালাইন দিয়ে চোখ ধুতে হয়, মিথ্যা। ধনুষ্টঙ্কার রোগে জীবাণু যে বিষ হয় তাকে বিনষ্ট করার জন্য উন্নত ক্ষমতার অ্যান্টিবায়োটিক দেবে, সত্যি। হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে প্রতি মিনিটে 120 বার কার্ডিয়াক ম্যাচ করতে হবে, সত্যি। জীবাণু দ্বারা সংক্রামক হওয়ার পর দূষিত হওয়ার নাম অ্যান্টিসেপটিক, এটা মিথ্যা। ওরা শুধু সেপটিক হবে, অ্যান্টিসেপটিক হতে, মিথ্যা। কোনটা? গ হচ্ছে মিথ্যা। ড, হ্যাঁ মিথ্যা বললাম তো। জীবাণু দ্বারা সংক্রামক হওয়ার পর, হ্যাঁ, হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে প্রতি মিনিটে 120 বার কার্ডিয়াক, সত্যি। কার্ডিয়াক ম্যাচ মানে হার্টে যে পাম্প করে না, ওটা প্রতি মিনিটে 120 বার না, প্রতি মিনিটে বোধহয় 60 বার করতে হয়, ওটা বোধহয় মিথ্যা। মিথ্যা, মিথ্যা আছে, মিথ্যা। আচ্ছা, এবার সংক্ষেপে উত্তর। না, এটা মিথ্যা, এটা কনজাংটিভিটিস নর্মাল স্যালাইন দিয়ে চোখ ধোয়ার দরকার হয় না, হ্যাঁ মিথ্যা। কেউ যদি ধোয় তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু ধোয়া লাগবে এমন কোনো নিয়ম নেই। নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে লাভটা কি? তারপরে সংক্ষেপ উত্তর দাও। স্পাইনাল ইনজুরি, ওটা এগুলো হয়েছে না? ইফতিকার সাহেব নাকি করাই গেছে, করা। আচ্ছা, তুমি এটা শোনো শোনো, আমি যা যেরকম পারি বলে যাচ্ছি। স্পাইনাল ইনজুরি কাকে বলে, ইয়ার লক্ষণ কি? স্পাইনাল ইনজুরি মানে হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ড গেছে আর কি, মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ড গেছে আর কি, সেটাতে যদি কোনো আঘাত লাগে সেটাকে স্পাইনাল ইনজুরি বলে। স্পাইনাল কর্ড হচ্ছে এরা মেরুদণ্ডের মধ্যে দিয়ে যায়, হ্যাঁ। এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে স্পাইনাল কর্ড, বুঝলে? এটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, সেটাকে আমরা
স্পাইনাল ইনজুরি বলি, এটা অনেকগুলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি কি কারণে এই স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে? প্রথম হচ্ছে এইটা, যে কী কী কারণে এটা স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। প্রথম কারণ হচ্ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার মধ্যে সবই পড়বে, ছাদের থেকে নিচে পড়া, বাসের থেকে নিচে পড়া, গাছের থেকে নিচে পড়া, অ্যাক্সিডেন্ট যেগুলো, এগুলো যে কোনো কারণে এরকম হতে পারে আর কি। এটা স্পাইনাল ইনজুরি হওয়ার একটা বেশি কারণ। আর যদি কোমরে কেউ সরাসরি বাড়ি মারে বা কোপ মারে, সেক্ষেত্রে স্পাইনাল ইনজুরি হতে পারে আর কি। এরম আঘাতপ্রাপ্ত না হলে স্পাইনাল ইনজুরি হয় না। এটা অল্প অল্প ইনজুরি হতে পারে, আবার অনেকটা বেশি হতে পারে। ধরো স্পাইনাল কর্ড একদম কাটি গেছে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড একদম ছিঁড়ে গেছে, এদের আবার রিপেয়ার করে জোড়া দেওয়া সম্ভব, রিপেয়ার করে জোড়া দেওয়া সম্ভব, কিন্তু সেটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু অল্প অল্প স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, মানে দুই একটা কর্ড হয়তো ছিঁড়ে গেছে বা দুই একটা কর্ড হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা খুব দ্রুত রেস্ট রাখলে ভালো হয়ে যায়। সে কথা নির্ভর করবে, সে জিনিসটা নির্ভর করবে কোন জায়গাটাই হয়েছে। তারপরে যদি ঘাড়ের এইখানে স্পাইনাল কর্ড ইনজুরি হয়, হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে যেখানে সাপ্লাই গেছে আর কি, সেই জায়গাগুলো অবশ হয়ে যাবে। সাধারণত মেরুদণ্ডে গাছের থেকে নিচে পড়লে কিংবা আঘাত পেলে বা পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে সাধারণত মেরুদণ্ডেরই আঘাত লাগে বেশি। মেরুদণ্ডের এই মাজার কোমরের হাড়ে বেশি ব্যথা লাগে। কোমরের হাড়ে বেশি ব্যথা লাগলে তোমার নিচের দিকেই সাধারণত স্পাইনাল কর্ডের যে সাপ্লাইটা আছে, স্পাইনের যে স্পাইনাল কর্ডের যে সায়াটিক নার্ভ বা পরপিটিয়াল নার্ভ, এই সমস্ত নার্ভের যে সাপ্লাই আছে, সে সমস্ত সাপ্লাইগুলো বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন হাত পাটাগুলো ঝিনঝিন করতে পারে। আবার ওখান থেকে সাপ্লাই আসে প্রস্রাবের থলিতে, প্রস্রাব আবার বন্ধ হয়ে যেতে পারে। পায়খানা রেকটামে সাপ্লাই আছে, পায়খানা বন্ধ হয়ে যেতে পারে, এসবগুলো হয় আর কি। তবে ওরা যারা ওই স্পাইনাল কর্ড ইনজুরি হলে যে যে জায়গায় সাপ্লাইটা আসে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। প্রস্রাবের সাথে আছে, পায়খানার সাথে আছে স্পাইনাল কর্ডের সাপ্লাই। স্পাইনাল কর্ড মানে তো মেন যেটা, এর থেকে বিভিন্ন দিকে শাখা প্রশাখা বেরিয়ে গেছে। প্রস্রাব বন্ধ হয়ে যাবে, প্রস্রাবের যে সাপ্লাই রয়েছে সেই সাপ্লাইটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে তো ব্লাডার আর স্পিংটার মুভ করবে না। প্রস্রাবের থলির নিচে একটা স্পিংটার আছে, স্পিংটার মানে একটা চাবি, একটা তালা চাবি মনে করো। এই তালা চাবির কাজ হচ্ছে প্রস্রাব চাপলে স্পিংটার লুজ হয়ে যাবে, আমরা পেশাব করে আসবো, যখন পেশাব থাকবে না তখন ওটা বন্ধ থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে সেইটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রস্রাবেরও ঝামেলা হতে পারে। নিয়ম হচ্ছে যে কোনো স্পাইনাল ইনজুরি হলে আমরা রুগীকে কয়েকটা কথা জিজ্ঞাসা করি। রুগীকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার মধ্যে একটা কথা জিজ্ঞাসা করি যে তার প্রস্রাব পায়খানা ঠিকমতো হচ্ছে কিনা, অথবা তার হাত পাঠাগুলো সচল আছে কিনা। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যদি ম্যাসিভ ইনজুরি না হয়, ম্যাসিভ ইনজুরি মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তা নাহলে অল্প অল্প হলে সাধারণত রেস্ট নিলে বা কিছু ফিজিওথেরাপি আছে, ব্যায়াম আছে, সবগুলো করলে ঠিক হয়ে যায়, এমন কোনো সমস্যা হয় না। আর ম্যাসিভ যদি হয় তাহলে অপারেশনের দরকার আছে, এবং একদম ছিঁড়ে গেলে তো অপারেশন লাগবে আর কি। এইটা সিঙ্গাপুর খুব ভালো অপারেশন হয়, মাউন্ট এলিজাবেথ হসপিটালে।
বাংলাদেশেও কিছু কিছু ডাক্তাররা আছে যেগুলো যারা রিস্ক নিয়ে এগুলো করে আর কি। রেজাল্টও খারাপ না, রেজাল্টও তুলনামূলক ভালো। তবে একটু বিদেশে জাতি পারলে ভালো হয়, যদি পয়সা করিতে পারে তাহলে একটু বিদেশি জাতি পারলে ভালো হয়। এর স্পাইনাল ইনজুরি হলে লক্ষণ কি? লক্ষণ হচ্ছে প্রথমে রুগীর একটা ইতিহাস থাকবে, যে সে বলবে যে আমি উপরের থেকে নিচে পড়ছিলাম কিংবা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বা তার সঙ্গে যারা নিয়ে আসবে তারাই বলবে যে এই লোকটা অ্যাক্সিডেন্ট করছে, পড়ে গেছে গাছের থেকে। তার হয়তো কথা বলার মতো সামর্থ্য নেই বা শক্তি নেই, কিন্তু সে বলবে আর কি, তার লোকজনগুলো বলবে যে এরকম পড়ে গেছিল। এটা হচ্ছে লক্ষণ। আর ইতিহাসের মধ্যে, এই লক্ষণের মধ্যে প্রথমে হচ্ছে তার ইতিহাসটা জানলেই তারপরে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করা শুরু করব, যে পাটাগুলো ভালো আছে কিনা, তার প্রস্রাব হচ্ছে কিনা, তার পায়খানা ঠিকমতো হচ্ছে কিনা, তার যে পেরিস্টালসিস আছে কিনা, এসবগুলো আমরা আস্তে আস্তে জিজ্ঞেস করব। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে যে অবস্থা আসবে এমআরআইটাই করব। এমআরআই করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট অনুযায়ী চিকিৎসা হবে। তারপরে এগুলো সংক্ষেপে উত্তর আর কি, সংক্ষেপে উত্তরই চাইছে আর কি। তারপরে হচ্ছে হেড ইঞ্জুরি। হেড ইঞ্জুরি মানে স্পাইনাল ইঞ্জুরির মতোই। হেড ইঞ্জুরি মানে হেডে যদি লাগে আর কি, সেটাও হেড ইঞ্জুরি হয়, অ্যাক্সিডেন্ট হলে হয়, মাথায় আঘাত পারলে হয়, মাথায় বাড়ি মারলে হয়, পড়ে গেলে হয়, অ্যাক্সিডেন্ট করলে হয়, এই সমস্ত কারণে হেড ইঞ্জুরি হয়। হেড ইঞ্জুরি হলে একটা লোক হেড ইঞ্জুরি নিয়ে আইছে, সে একটু অজ্ঞান মতো আছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে। আর একটা লোক হেড ইঞ্জুরি নিয়ে আইছে, সে একটু অজ্ঞান মতো আছে কিন্তু তার বমি হচ্ছে। তাহলে কোনটা বেশি খারাপ? কেন? বমি হওয়ার কারণ তো অন্যরকম। তার মানে যথার্থই যদি হেড ইঞ্জুরি হয় তাহলে তার বমি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে কোনো রুগী তোমার এখানে আসার সঙ্গে সঙ্গে মাথায় আঘাত লাগিয়েছে, তুমি বললে যে তোমার তো হেড ইঞ্জুরি হয়েছে, এরকম বলা বা এরকম ভয় দেখানি ঠিক না। তুমি তাকে প্রশ্ন করো, যে বা তার লোকজন যারা আইসের সঙ্গে তাদেরকে প্রশ্ন করো যে তোমরা কি হয়েছিল। যদি বলে যে এইটা পড়ে গেছিল বা আঘাত লাগেছে, বমি টমি হয়নি, তখন আমরা জিজ্ঞেস করি তোমার কি বমি টমি হয়েছে? যদি বলে যে না বমি টমি হয়নি, তাহলে আমরা তারে একরকমের চিকিৎসা শুরু করি। এটা চিকিৎসাটা আমি লিখে দিচ্ছি তোমাদের। আর যদি দেখা যায় যে তার বমি হয় নাই, তাহলে তারে খুলনায় পাঠানোর আর দরকার নেই। এখানে চিকিৎসাপত্র করলেই মোটামুটি ভালো হবে। 24 ঘন্টা কিছু না খাদ্যে রাখতে হবে আর কি। 24 ঘন্টা যদি না খাদ্যে রাখা হয় তাহলে হেড ইঞ্জুরি রুগী মোটামুটি ভালো হয়ে যায়। তারপরে আরও চিকিৎসা লাগে আর কি। আর যদি বমি হয় তাহলেও তার একরকম আলাদা চিকিৎসা আছে, সেই চিকিৎসা দিতে হবে। মানে ব্রেন সেলের ভিতরে ইডিমা হয়ে ব্রেন সেলগুলোরে ইরিটেশন করে, সে কারণে বমি হয় আর কি। তা ইডিমা যদি হয় তাহলে ওরাডক্সন ছাড়া বা কটসন ছাড়া এগুলো কমে না, তাহলে সেগুলো একটা চিকিৎসা আছে। কত বয়স? সে কি করে মারা গেছে? হ্যাঁ,
নাথিং বাই মাউথ, টিল ফার্দার অর্ডার, মুখে কিছু খাবে না। ইনজেকশন ডিএনএস আর ইনজেকশন ডিএ, 1000 ml IV, 30 drops per minute, start and continue। তারপর একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, আমরা সাধারণত সেপ্টিয়াকজন দিই, সেপ্ট্রন 1 গ্রাম IV, 1 vial IV, স্ট্যাট অ্যান্ড ডেলি। লিখতেছো? এটা এটা নাথিং, আরে ডিএনএস প্লাস ডিএ দুইটাই দিতে হবে অল্টারনেটিভলি। 1 ভাইল না, এটা আইভি, 30 ফুটা করে প্রতি মিনিটে, স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। আইভি মানে কি? বাংলা কি? সিরাই। এইটা অল্টারনেটিভলি মানে একটার পর একটা, মানে এইটা যাবে, তারপর এইটা যাবে, তারপর আবার এইটা যাবে, তারপর আবার এইটা যাবে। তারপর সেপ্টন, তারপর লেখো সেপ্টন ইঞ্জেকশন। কোনটা? ডিএনএস প্লাস ডিএ, ও 100, 1000। আইভি দিবা 30 ফুটা করে, আইভি 30 ফুটা করে। ওরা বেসিক জিনিসটা বুঝলে তো আর এত লিখতে সমস্যা হয় না, তোমার ভাষায় তুমি লেখো। স্যালাইনটা 2টা স্যালাইন, একটাতে গ্লুকোজ আছে, একটাতে গ্লুকোজ আছে কম। ডিএনএস আর ডিএ, একটা লোকরে তো একটা স্যালাইন দিয়ে রাখা যাবে না, 24 ঘন্টায় কমপক্ষে তার 3000 দিতে হবে। তো সেখানে 2000 ধরো দিচ্ছি, তাহলে একটা এইটা দিলাম তারপরে ওইটা, বা ওইটা দিলাম তারপরে এইটা, এটা অল্টারনেটিভলি চালাতে হবে। আর এরা সেপ্টন ইঞ্জেকশন 1 ভাইল IV, স্টার্ট অ্যান্ড ডেলি, রোজ একটা করে দিতে হবে, শুরু করতে হবে এবং একটা করে দিতে হবে। পুরনো যারা তারা লেখো, নতুন যারা তাদের লেখার দরকার নেই। তোমরা তো নতুন ব্যাচ না, ওরা ওদের লেখার দরকার নেই। এইটা 1 গ্রাম IV, 1 গ্রাম IV। সেপ্টন কতটুকখানি দিবা? 500 আছে, 250 আছে, তাই এটা আমরা 1 গ্রাম দেব IV। তারপরে গ্যাসের ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন ইসোটিড বা এক্সিয়াম ড্রাই দাও 40 মিলিগ্রাম, 1 ভায়াল IV 12 আওয়ারলি, 1 ভায়াল IV 12 আওয়ারলি মানে কি?
12 ঘন্টা পর পর দিতে হবে। অনভায়াল আইভি 12 ঘন্টা পর পর। হয়েছে হয়েছে তারপরে আসল জিনিস ইনজেকশন রক্সাডেক্স অথবা ইনজেকশন ডিকট, এটা দিলে ওই ব্রেনের ভিতর যে ইডিমা আছে সেটা কমে যাবে। গেলে 1 অ্যাম্পল আইভি 6 আওয়ারলি ফর ধরো 3 days। তারপর 1 অ্যাম্পল আইভি 8 আওয়ারলি 3 days। তারপর 1 অ্যাম্পল আইভি 12 আওয়ারলি ফর 3 days। তারপরে 1 অ্যাম্পল আইভি ডেলি 3 days। তাহলে 3 4 12 দিন হলো। এইটা দিলে তার বমি ঠমিগুলো আর হবে না, ব্রেনের ভিতরে যে ইডিমা রয়েছে সেটা কমে যাবে আর কি। এই একটাই চিকিৎসা, এই একটা চিকিৎসা জানিয়ে রাখলে সারা জীবন, এগুলো এত ভালো চিকিৎসা যে এইগুলো জানিয়ে রাখলে সারা জীবন চলে যাবে। একটা করে শিরায় 6 ঘন্টা পর পর। আপনি ইংরেজিতে বলতে দরকার নেই, আপনি বাংলায় লেখেন। একটা করে শিরায় 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর 3 দিন। 6 ঘন্টা পর পর মানে কি? দিনে 4 বার। কদিন? 3 দিন। তারপরে দিনে 3 বেলা 3টা 3 দিন। তারপরে 12 ঘন্টা পর পর 2 বেলা 2টো 3 দিন। তারপরে রোজ একটা করে 3 দিন। ডেলি 3 দিন। এখনো তো চিকিৎসা শেষ হয়নি। তারপরে ওর বমির ইঞ্জেকশনটা দিতে হবে না, ব্যথার ইঞ্জেকশন দিতে হবে না, বমির ইঞ্জেকশন দিতে হবে না। ইঞ্জেকশন প্যালক্সি, কেন? PALOXI, প্যালক্সি। 1 অ্যাম্পল আইভি ডেলি। আর ইঞ্জেকশন ব্যথার জন্য টোরাডোলিন। 1 অ্যাম্পল আইভিউ দিতে পারো 12 আওয়ারলি 3 days, ব্যথা থাকা পর্যন্ত। টোরাডোলিন বমির জন্য। আইজুল, এটা চা দাও।
লিখিত? এইবার আমারে বুঝাও, এই চিকিৎসা দেওয়ার পরে এই চিকিৎসাটা পাইকগাছায় করা যায়, আবার খুলনায়ও করা যায়। তাহলে এই চিকিৎসা যদি পাইকগাছায় করা যায়, তাহলে রুগী খুলনায় পাঠানোর দরকার কি? এই পরীক্ষা পাইকগাছায়ও করা, এই পরীক্ষা মানে এই চিকিৎসা পাইকগাছেও যা, খুলনাতেও তাই। তাহলে পাইকগাছ হাসপাতালে যদি একটা রুগী আসে, হেড ইঞ্জুরি একটা রুগী আসলে সঙ্গে সঙ্গে তারা খুলনায় পাঠায় দেয়। কারণটা কি? চিকিৎসা তো একই। তুমি বলো। রিস্ক নিতে চায় না তা না, অনেক সময় দেখা যায় যে রুগীর লোকজন বলে যে আমরা খুলনায় যাব, তো আপনার একটু খুলনায় গেলে আপনাদের ভালো হয়, নিউরোলজিস্ট আছে, নিউরো সার্জন আছে, তাদেরকে দেখালে আরও ভালো হয়, এরকম একটা জিনিস হতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তার সিটি স্ক্যান করা লাগতে পারে, মেনলি সিটি স্ক্যানের জন্যই পাঠাতে হয়, নাহলে চিকিৎসা সব একই রকম। ঠিক আছে? তারপরে তোমার মনে করো যে সিটি স্ক্যান করার মতো কেস না, তাহলেও 24 ঘন্টা পাইকগাছা হাসপাতালে রাখা যায়। যদি গরিব মানুষ হয় বা মারামারি রুগী হয়, অনেক সময় তারা গরিব মানুষ বলে যে আমরা যেতে পারছি না, আমাদেরকে এখানে যে চিকিৎসাতে সেটা দেন, তখন এই সমস্ত চিকিৎসাপত্র দিতে হয়। দিলে খানিকটা উপকার পায় সে, উপকার। কিন্তু এইটা যদি গ্রামগঞ্জে হয়, তাহলে গ্রামগঞ্জে রাখা যাবে না। গ্রামগঞ্জে রাখার সমস্যা খুব, এইটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে হাসপাতালের চিকিৎসা, আর তুমি আমারে বলো কোনটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, ওর মধ্যে আবার কমেন্ট করা যায়? আমি ওসব ভালো বুঝিও নি, ও করতেও পারিনি। যাই হোক, তাহলে আমরা এত কিছু জানার পরেও খুলনায় পাঠাই দিই কয়টা স্বার্থে। একটা হচ্ছে এমআরআই করা লাগতে পারে, সিটি স্ক্যান করা লাগতে পারে, রুগীর অবস্থা এমনি বেসিক্যালি খুব খারাপ হতে পারে, আমাদের এখানে রেখে যদি একটা সমস্যা হয়ে যায়, তখন আবার আমাদের মাধ্যর নানান তাল সমস্যা, সেসব কারণে খুলনায় পাঠা দেওয়া লাগবে। তারপর আছে 3 নম্বর, অপারেশনের পর প্রস্রাব বন্ধ হলে রুগীকে স্বাভাবিকভাবে প্রস্রাব করানোর পদ্ধতি। তুমি বলো এটা, তুমি তো ডাক্তারের কাছে থেকে হাফেজ হয়ে গেছ, কও। বিশাল পণ্ডিত, বলো। অপারেশনের পরে একটা রুগীর প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে ক্যাথেটারটা তো হচ্ছে যে ফাইনালি আমরা দেব আর কি। মনে করো যে ক্যাথেটার দেওয়ার মতো কেস না। 5 বছরের একটা মেয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে, তারপরে তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, যদি এরম হয়। 5 বছরের মেয়ের জন্য তো ক্যাথেটারের ব্যবস্থা নেই, আর থাকতেও পারে খুব ছোট, আমার দেখা নেই আর কি। তাহলে তোমরা কি করবা বলো? এ তো তুমি সব দেখে করছো, সেটা শুনি আমার লাভ কি? ওতে যা আছে তা জানি আমার লাভটা কি? ওতে যা আছে তা তুমি দেখে করছো, তাহলে তো কোনো লাভ নেই। এই জন্যই তো বলি যে আমি যে বই বন্ধ রাখো। তোমাদের আইকিউ কি বলে সেটা বলো, বইতে দেখি লাভটা কি? একটা লোকের অপারেশন করে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি একজন ডাক্তার, তোমার কি মনে হয়? হ্যাঁ, পানি খেতে হবে, তার তো প্রস্রাব আটকে গেছে, প্রস্রাবের তলপেট ফুলিয়ে গেছে, তার আবার পানি খালি তো আরো তলপেটে। ও যেগুলো বলতে সবগুলো বইতে লেখা আছে, তাই ও তো জানে এগুলো বইতে লেখা। আসলে
যদি কারোর প্রস্রাব না হয় তাহলে সবচেয়ে বড় হচ্ছে বরফের সেক দেওয়া। এটা হচ্ছে প্রথম উত্তর, যে বরফ এটা ন্যাকড়ার মধ্যে করিনি, তলপেটে ধরা, তাহলে এটা হঠাৎ সাডেন একটা কনস্ট্রাকশন হয়, ওই প্রস্রাব সাইক করে বেরিয়ে যেতে পারে। আবার অনেক সময় বরফে হচ্ছে না, একটু গরম পানি সেক দিলাম, তাহলে অনেক সময় হতে পারে। অনেক সময় বরফেও হচ্ছে না, গরম পানিতেও হচ্ছে না, তখন গরম ঠান্ডা এভাবে পর্যায়ক্রমে চালাতে হবে। ঠান্ডা দিলাম, গরম দিলাম, ঠান্ডা দিলাম, গরম দিলাম, আবার ঠান্ডা দিলাম, গরম দিলাম, তলপেটে ধরলে প্রস্রাব হয়ে যাবে। এতে হবেই, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আর কিছু কিছু জিনিস আছে যেটা ও বই দেখেও বলেছে আর কি, সেটা জেনে রাখতে হবে যে অনেক সময় যারা ছোট বাচ্চা তারা যখন কান্নাকাটি করে তখন বাপ মা কী বলি ঠান্ডা করে, বিভিন্ন খাবার দাবার বলে এনে একটা লালিপুট নাকি ললিপপ, এই একটা চকলেট, এই একটা জামা কিনে দিছি, এটা নতুন জামাটা দাও, এই চল একটু বেড়ায় আসি, সোনা মানিক, এই সমস্ত নানান তাল বলে তার কান্না ঠান্ডা করে। তেমনিভাবে যাদের প্রস্রাব হয় না, এই গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে যাদের দেখা গেছে যে প্রস্রাবের মানে জলের শব্দ হলে তাদের, যেমন ডায়াবেটিসের রুগী আছে, অনেক ডায়াবেটিসের রুগী আছে, মেঘ ডাকলে প্রস্রাবের বেগ হয়, অথবা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার প্রস্রাবের বেগ হচ্ছে, এরকম অনেক ডায়াবেটিসের পেশেন্ট পাওয়া যায়। এই ধরনের রুগীদের যদি এরকম করে খানিকটা পানির শব্দ করানো যায় তাহলে অনেক সময় নিজের প্রস্রাবটা হয়ে যেতে পারে। আবার পানিতে নামলেও প্রস্রাব হতে পারে। এখন অপারেশন রুগীর তো তুমি পানিতে নামাতে পারবে না, আমাদের প্রশ্ন তো হচ্ছে অপারেশন রুগীর নিয়ে, তাহলে অপারেশন রুগীর তো তুমি পানিতে নামাতে পারবে না। সেক্ষেত্রে পানির পাশে নিজেই ওরে পানির ছাড়ি দেওয়ার শব্দ শোনাইয়ে অনেক সময় প্রস্রাবের বেগ আসতে পারে। আবার তুমি যে কথা বলি তো সে কথাও অনেক সময় সত্যি, সে কারণে তারে বালতিটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে পা ডুবাই দিতে হবে। বালতিতে পানি নিলাম, নিয়ে তার ভিতরে ওর পা ডুবিয়ে দিলাম, ছোটো মানুষ যদি হয় অনেক সময় তার প্রস্রাব হয়ে যায়, এরকম হয়ে যেতে পারে। কোনো তাতেই হলো না, ক্যাথেটার পড়াতে হবে, ক্যাথেটার পড়াই তুমি প্রস্রাব করালি, কিন্তু তুমি ক্যাথেটার বের করে দেওয়ার পরে, ক্যাথেটার বের করে দেওয়ার পরে আবার প্রস্রাব তো আটকে যেতে পারে না? তাহলে তুমি কি বারবার ক্যাথেটার দিবা? বারবার ক্যাথেটার দিলে তো জায়গাটা ইনফেকশন হয়ে যাবে, অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে যাবে। তাহলে তুমি কি করবা? এটা তো বইতে লেখা নেই, এই জন্য বলতে পারছি না, এরকমই তো বইতে লেখা নেই, এই জন্য উত্তর দিতে পারছি না। এরকম যদি হয় তাহলে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে তাকে 24 ঘন্টা ক্যাথেটার করে রাখা, ক্যাথেটার একবারে ঢুকাই দিয়ে রেখে দিলাম 24 ঘন্টা। 24 ঘন্টা পরে তাকে আমরা ক্যাথেটার খুলে দেখলাম যে তার প্রস্রাব হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তখন তাদের গার্জিয়ানদের বলতে হবে যে তোমার তো প্রস্রাব এমনি হচ্ছে না, তাহলে 5-6 দিনের জন্য ক্যাথেটার করে রাখা ভালো। যেমন অপারেশন করতে গেলে যদি ইউরিনারি ব্লাডার মানে প্রস্রাবের থলি ইনজুরি হয়, তাহলে ওই লোকের ওই ইনজুরি প্রস্রাবের থলি ঠিক হতে 3 সপ্তাহ সময় লাগে। তাহলে 3 সপ্তাহে তোমাকে নল দিয়ে রাখতে হবে। 3 সপ্তাহ সে কুতি প্রস্রাব করতে যেতে পারবে না, তাহলে খুবই সমস্যা। প্রস্রাবের নল দেওয়া থাকলে ওর মধ্যে অটোমেটিক প্রস্রাব আসলে প্রস্রাব বেরিয়ে যাবে। এই 3 সপ্তাহের মধ্যে ওই মাংসপেশি ওইগুলো জুড়ে যাবে আর কি, জুড়ে গেলে আর কোনো সমস্যা হবে না। আমাদের এই সরলের পুকুর পাড়ে একটা মহিলা ছিল, তারে অপারেশন করেছিল এক ডাক্তার, আমি তার নাম আর বলবো না। উনি করতে যেয়ে ওই প্রস্রাবের থলি একটু সমস্যা হয়ে গেছিলো আর কি,
প্রস্রাবের থলির সমস্যা হয়ে গেলে তখন তাকে ক্যাথেটার দিয়ে 21 দিন রাখতে হয়েছিল। 21 দিন পরে অবশ্য সে ভালো হয়েছে আর কি। পরে তার আবার একটা সিজারও করা হয়েছে আর কি, মোটামুটি সে এখন ভালো। তাহলে আমরা মূল জিনিসটা জানতে হবে। আর এখন তো আসলে অত কিছু করার সময় নেই, এখন প্রস্তাব হচ্ছে না এই ক্যাথেটার দিদি। হ্যাঁ, ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান সিস্ট না, ওভারিয়ান ওভার সিস্ট বলি তো কোনো কথা হয় না। ওভারিয়ান সিস্ট মানে ওভারিতে সিস্ট হয়। এখন জরায়ুর নাড়ির পাশে যে ইয়ে থাকে, তোমাদের এটা ভুল ধারণা থাকলে হবে না। এটা ভুল ধারণা থাকলে সবাই বলে জরায়ুতে সিস্ট, আসলে জরায়ুতে তো সিস্ট না, সিস্ট হচ্ছে জরায়ুর বাইরে। এইটা হচ্ছে জরায়ু, এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে সার্ভিক্স। এই হচ্ছে ফ্যালোপাইন টিউব, এর এইখানে থাকে ওভারি। তাহলে জরায়ুতে বললে কি হবে? তো সম্পূর্ণ বাইরের জিনিস, জরায়ুর সঙ্গে এর কানেকশন আছে। সিস্টটা হয়েছে এখানে ওভারিতে, তাহলে এইটা এরকম যদি একটা সিস্ট হতে পারে, এরকম একটা সিস্ট হতে পারে, পলিসিস্টিক ওভারি হতে পারে, এখানে সিস্ট হতে পারে, এখানে সিস্ট হতে পারে, এইটাকে বলে ওভারিয়ান সিস্ট। এটার সঙ্গে জরায়ুর কোনো সম্পর্ক নেই, এটা আলাদা একটা জিনিস। এর সঙ্গে মাসিকের সম্পর্ক থাকতে পারে, হরমোনাল ব্যাপার তো, মাসিকগুলো ঠিকমতো হয় না, বা মাসিকগুলো অনিয়মিত হয়, বা মাসিকের সময় ব্যথা করে, বা বেশি করে মাসিক বেশি হয়, অনেক সময় মাসিক হয়ই না, অল্প হয়, এরকম বিভিন্ন ঝামেলা এর সঙ্গে থাকতে পারে। কিন্তু এর সঙ্গে জরায়ুটার কোনো সম্পর্ক নেই, আলাদা। এটা যখন অপারেশন করতে হয় তখন আমরা এখান থেকে কেটে দিই, কেটে এটা ভালো করে বাঁধিয়ে দিই, আর এটা ভালো করে বাঁধিয়ে এখান থেকে এটা কেটে বাদ দিয়ে দিই, তখন আমরা বাদ দিয়ে দিলাম। ওভারিয়ান সিস্টেকটমি বলা হয়। আর ওভারি রেখে সিস্ট কাটা হয় সিস্টেকটমি, আর হচ্ছে ওভারেক্টমি বলা হয়, পুরোটাকে একবারে কেটে দিলাম। আরেকটা আছে, এটা হচ্ছে মূলত, কিন্তু যে নিয়ম হচ্ছে যে যদি প্রস্রাব না হয় তাহলে আমরা তো অত সময় নেই, আছে অত সময় নেই মানে কোনটার সময় নেই, সব পানি গরম করাকরি করে ক্যাথেটার দিয়ে দাও। এটা কখন হয় জানো? বাড়ি থাকলে এটা হয়। অপারেশন করে 3-4 দিন পরে অনেকে রুগী বাড়ি নিয়ে যায়, এখানে থাকার দরকার নেই, চলো বাড়ি যায়। তখন এরকম হতে পারে। তারপর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং আর কি। অপারেশনের পর বমির ভাব থাকলে কি কি ব্যবস্থা নেবে? অপারেশনের পর বমির ভাগ, এটা দিয়ে শেষ। অপারেশনের পরে বমির ভাব থাকলে, প্রস্রাব বন্ধ থাকলে নাই তুমি সেকমেক দিলে, কিন্তু এবার বমি যদি থাকে বমির ইঞ্জেকশন দিতে হবে। বমির ভাব থাকলেও ইঞ্জেকশন দিতে হবে। যেমন এখন সবচেয়ে সেফেস্ট ইঞ্জেকশনটার নাম কি? কেবল লিখাই দিলাম, ইঞ্জেকশন প্যালক্সি। এটা হচ্ছে
সবচেয়ে লেটেস্ট এবং খুবই বিপদমুক্ত জিনিস বা বিপদ হয় না যে জিনিস, সেটা এটা কোনো সময় মাংস দেওয়া এটা সেলাই দিতে হবে। দমনি মানে কি? কেন দেওয়া হবে না? ধমনীতে দেওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই বা আমরা লাগে না, তাই যদি কোনো সময় ধমনীতে দেওয়ার মতো সেরকম জিনিস তৈরি হয় তাই ধমনীতে দেবে, আমাদের লাগে না তো। ওটা তো আমাদের ধমনীতে ইঞ্জেকশন দেওয়ার তো কোনো কথা না, কারণ ধমনীতে ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন যাবে তো পেরিফেরিতে, ইঞ্জেকশন দেওয়ার দরকার কোথায়? হার্টে। ভেনে দিলে সঙ্গে সঙ্গে হার্টে যাবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার হয়ে সেলে চলে যাবে, আবার হার্টে চলে আসবে। তোমার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা বাইপাস অপারেশন করে হার্টের, তারা বলতে গেলে হার্ট একবারে আগলা করি তাই অপারেশন করে। আর যখন তারপরে যখন বাল্বের সমস্যা হয় তখন তো হার্ট কাটতে হয়, কেটে বাল্বগুলো কেটে দিয়ে আবার বাল্ব লাগানো হয়। যখন পেসমেকার বসাতে হয় হার্টের মধ্যে, এগুলো অনেক জটিল ব্যাপার বাবা, আমিও অত ভালো বুঝি না, কারণ হার্টের ক্লাস তো আর আমরা ওইভাবে করিনি, আর হার্টের অপারেশনটা তো আর আমরা করি না, আর হার্টের অপারেশনের ব্যাপার ট্যাপারও আমরা অত বুঝি না, কারণ অত ডিটেলস আমরা জানি না। তোমারে আন্দাজে একটা জিনিস বলে দিলাম, এটা ঠিক না, আমি জানি না সেটা একরকম, কিন্তু তোমাদের একটা ভুল জিনিস জানাই দিলাম, এটা ঠিক না। তা হার্টের যারা অপারেশনটা করে, যারা কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, তারা বোধহয় মানে এত অভ্যস্ত হয়ে গেছে এগুলো করতে করতে বা দেখতে দেখতে, যে এখন আমরা ফোড়া কাটতে গেলে যেমন আমাকে কোনো টেনশন হয় না, এটা ফোড়া কাটিয়ে দিলাম, ওদের এখন বাইপাসে ওই রকম হয়ে গেছে। বোঝো 7 ঘন্টা ধরে ধরে হার্টের অপারেশন করা কত জটিল ব্যাপার। মেশিনেই চলে, তখন কার্ডিয়াক পাম্প সব মেশিন দিয়ে করে হার্টের এগুলো। কিন্তু পরে অপারেশন করার পর আমি একটাও তুলতে পারি তারপরের দিন তারপর একটা হতো, বুঝছি। এবার 3-4 দিন পরে আমার সব কটা উঠেছিল, তা যাদের উঠতেছে না তারা নাকি দুর্বল। নার্সরা বলছে তোমার আমার প্রশ্ন বলছিল যে ওরা যদি তুলতে না, কেউ যদি তুলতে না পারে তাই সে দুর্বল, অবস্থা খারাপ হয়। এটা স্যার লাংসের ক্যাপাসিটি কত বলা হয় স্যার? লাং ফাংশন টেস্ট বলতে হয়।